আহ, আমার প্রথম প্রশ্ন, আমরা বাংলার খাবার বলতে ঠিক বাংলা খাবার বলতে আমরা ঠিক কাকে বুঝবো? এটা কি আমরা ঐতিহ্য বা আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটাকে কেন্দ্র করে আমরা বাংলাকে দেখব, নাকি এটা ভাষাগত যে বিস্তার সেটাকে কেন্দ্র করে দেখব? মানে সেভাবে দেখতে গেলে বাংলা খাবার আমরা কাকে বলবো? তার আগে একটা এই প্রসঙ্গটা আসার আগে একটা অন্য মন্তব্য দিয়ে শুরু করি। বাঙালির ভোজন প্রিয়তা কথা সবাই জানে। সামগ্রিকভাবে বাঙালি তার অর্থনৈতিক অবস্থা যেরকমই হোক, একটু ভালো খাওয়া দাওয়ার জন্যে বাঙালি প্রায় পাগল। এই আমার মনে পড়ছে, আমার কলকাতার বাড়িতে নিকট প্রতিবেশী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক নীলমণি মুখোপাধ্যায়ের কথা। নীলমণিদা মারা গেছেন কিছুদিন আগে। তো নীলমণিদা নিজেও খাদ্যরসিক ছিলেন এবং মাঝে মাঝে বলতেন যে বাঙালি ছাড়া এই জিহ্বার লম্পট্ট আর এত বেশি কোথাও দেখা যায় না। তো উনি বাংলার ভোজন রসিকতাকে বা ভোজন প্রিয়তাকে, যে ভালো খাবারের ঝোঁক, এটা জীবনচর্যার মধ্যে রয়ে গেছে, এই ব্যাপারটা ওর ভাষায় জিহ্বার লম্পট্ট উনি লঘুচ্ছলেই বলতেন, কিন্তু ব্যাপারটা বেশ মজার, ভাবার মতো। আমি বাঙালি খাবার বলতে কি বোঝায়, তার ভৌগোলিক বিস্তার, কোন এলাকায় থাকবে, কি দিয়ে ঠিক হবে, এটার আগে বোধহয় একটা বাঙালির খাদ্যাভ্যাস, যেটা হয়তো বাঙালি আনাকে খানিকটা চিনিয়ে দেবে, আমি সেটাকে একটু বলি। এটা বাংলার বাইরে গেলে, ভারতবর্ষের অন্যান্য এলাকায় গেলে বোধহয় আর একটু তফাৎটা প্রকট হয়। তফাৎটা এই যে আমাদের বাঙালি খাবারের ধরন হচ্ছে একাধিক পদ, এবং পদগুলি একের পর এক আসবে, একটা ক্রম আছে, সাজিয়ে দেয়া থাকতে হয়তো। যদি আমি বলি একটু ভোজের মতন করেই, কাউকে আমি যত্ন করে খাওয়াবো, ভাত থাকলো এবং তার সঙ্গে তার অনেকগুলো সাহিত্যিক বর্ণনাও আছে, আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু 5-6টি বাটিতে সাজানো নানা রকমের খাদ্য উপচার, একটু ঘিয়ের বাটি, তার সঙ্গে নুন লেবু লঙ্কা দিয়ে, খুব সুদৃশ্য বটে, এবং তারই সঙ্গে খাবারের নানা রকমের বৈচিত্র্য। ডাল আছে, তরকারি আছে, দু রকম তরকারি, হয়তো একরকম ডাল, তার সঙ্গে অন্তত 2 রকম মাছ, চাটনি, পাঁপড় ইত্যাদি। মিষ্টান্নের কথা আমি এখন ঢুকছি না। এই দিয়ে যখন সাজিয়ে দেওয়া হচ্ছে, সাধারণত বাঙালি বাড়িতে এভাবে যদি সাজিয়ে দেওয়া হয়, যিনি খেতে বসছেন তিনি যদি বাঙালিয়ানায় অভ্যস্ত হন, তিনি কিন্তু একটা একটা করে পদ খেতে খেতে যাবেন এবং শেষ পর্যন্ত মিষ্টিতে গিয়ে পৌঁছবেন। স্বাভাবিক যে ওই বাঙাল দেশে কথা যেটা বলে যে আগে তিতা পরে মিঠা, তিনি আগে হয়তো শুক্তো বা করলা কি উচ্ছে দিয়ে শুরু করে, বা নালতে পাতা, নিম পাতা, এই দিয়ে ক্রমশ এগোবেন। যেটা কিন্তু উত্তর ভারতে, বিশেষ করে দিল্লি অঞ্চলে এখন খুব বেশি দেখতে পাই। একসঙ্গে খাবার দেওয়া হলো, কোথাও নিমন্ত্রণ বাড়িতে গেছি, সবগুলো নিয়ে অবলীলায় করলার সঙ্গে একটু মাছ বা মাংস খেতে খেতে, অথবা তার সঙ্গে ফুলকপির সঙ্গে অবলীলায় আমি একটা মাছের টুকরো তুলে দিলাম। এই রকম খাওয়া কিন্তু বাঙালির খাওয়ার অভ্যাসেই নেই, এটা সংস্কৃতির মধ্যে পড়ে একেবারে। খাওয়াটা কিন্তু শুধুমাত্র ওই কমলাকান্তের ভাষায় যে ওই খাও কি করিয়া, এর যে উত্তর কমলাকান্তের দপ্তরে দেওয়া হয়েছিল, ঠিক ওই রকম কিন্তু সহজ বিষয়টা নয় যে ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণস্তে তুলিয়া, তারপরে গহ্বরে গ্রাস প্রদান করি, এই রকম বিষয় কিন্তু এর মধ্যে একটা সাংস্কৃতিক দিক আছে, একটা দৈনন্দিন জীবনচর্যার দিক আছে। বোধহয় এইটা, এই একটার পর একটা পদ ক্রমে ক্রমে খাওয়া, ইংরেজিতে বললে যাকে বলে কোর্স বাই কোর্স, এই বস্তুটা সবকিছু মিশিয়ে নেওয়া নয়। এমনকি আজকে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বাঙালি বিয়ে বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠানে যখন ওই কেটারারের মাধ্যমে খাবার পরিবেশিত হয় এবং পাত পেড়ে বসে খাওয়া নয়, লোক খাবার তুলে নেয়, তখনও কিন্তু
একটা প্লেটে অনেক রকম খাদ্য সামগ্রী আছে, কিন্তু বাঙালি সব মিশিয়ে টিশিয়ে খায় না। কিন্তু একটু লুচির সঙ্গে হঠাৎ রুই মাছের ঝোল বাঙালি কোনোদিন খাবে না। এটা একটা, এই যে খাদ্য অভ্যাস, এটা সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমি সংস্কৃতি বলতে কিন্তু কেবলমাত্র যাকে ওই উচ্চমার্গীয় সংস্কৃতি বলছি তা না। সংস্কৃতির ব্যাপারটা জীবনের সঙ্গে একদম যুক্ত থাকে। সেটা একেবারে সমাজের নিম্নতম বর্গের মানুষ থেকে সমাজের উচ্চবিত্ত থাকে সাজানো যে সমাজ, তাদের নানা রকমের সাংস্কৃতিক অভ্যাস এবং জীবনচর্যার সাংস্কৃতিক দিকগুলি থাকে। অনেক সময় তা পূর্ব নির্ধারিত, কারণ আমরা এরকমই সংস্কৃতি, কিন্তু একটা চেহারা হচ্ছে ধারাবাহিকতা। বহু ক্ষেত্রে এরকমই তো দেখেছি, যে কারণে আমরা কিন্তু কেউ রান্নাঘরে পুরুষরা কম ঢুকলেও রান্নায় তরকারি কোটা, আলুর দমের গোল আলু, মাংসের ঝোলের এক রকমের আলু, ফালি করে কাটা আলু এবং আলু ভাজার জিরি করে কাটা আলু, এগুলো কোনটায় কিসে লাগবে কিন্তু জানি, নিজেরা রান্না না করলেও জানি। কারণ এইরকমই দেখেছি তো। এই যে চেহারাটা, আবার মানে আলু সেদ্ধর আলু হলে সম্পূর্ণ অন্য রকমের হয়ে যায়। এই যে চেহারাটা, এটা একটা দীর্ঘদিনের অভ্যাস, এবং যে অভ্যাসটা নানা জায়গায়, এর কিন্তু কোনো বাঙালিয়ানা খাবারের বলতে কি আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ এক এক জায়গায় তো এক এক রকমের খাবার হবে। নিশ্চয়ই আজকে কলকাতায় বা অন্যান্য জায়গাতে এখন দেখছি মাঝে মাঝে জায়গায় আসছে ওই পদ্মাপাড়ের রান্নাঘর। পদ্মাপাড়ের রান্নাঘরের সেটাও তো বাঙালি খাবারই। এখন অবশ্য আমরা বলি বাংলাদেশি দোকান, ঠিক এইরকম বাঙালি বাংলাদেশি দোকান কি হয় আলাদা করা মুশকিল। এপার বাংলা ওপার বাংলা খাবারের ধরন অনেক অনেক আলাদা হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের যে শুটকি মাছের রান্না, এটা কিন্তু ওই স্থানের, ওই অঞ্চলের যে নদীমাতৃক জীবনযাত্রা এবং মাছের প্রতুলতা, প্রচুর মাছ, এটাই খাওয়ার তাদের মূল ধরন। সেখানে মাছ ওই শুকিয়ে রেখে তারপরে তার রান্না করে যা খাওয়ার ধরন, যেটা হয়তো অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের লোকের কাছে শুটকি মাছ ভাজা হচ্ছে বললে তারা নাক সিটকবেন, কিন্তু সেটা একটা পরম অপ্রায় উপাদেয় তৃপ্তিকর খাবারের ধরন হচ্ছে চট্টগ্রামের বাঙালি মানুষদের কাছে। এখন এর ভৌগোলিক নানা রকমের দিক আছে, কিন্তু আরেকটা দিক যেটা দিয়ে তুমি শুরু করলে, ওই বিখ্যাত প্রাকৃত বৈঙ্গলের উদ্ধৃতি, একটা যে বর্ণনাটা দেওয়া হয়েছে এখানেও কিন্তু নানা রকম পদ একটার পর একটা, এই ছবিটা কিন্তু আছে। এটা প্রাকৃত বৈঙ্গল যদি দ্বাদশ ত্রয়োদশ শতকে চেহারা হয়, এখানেও কিন্তু ওই ছবিটা রয়ে যাচ্ছে, একটার পর একটা। নিশ্চয়ই মৌরলা মাছ দিয়ে গরম দুধ ভাত মেখে খাওয়ার কথা নয়, নালতে শাক দিয়ে খাওয়া হয়, যে প্রথমে বললাম তিতো, এইগুলো দিয়ে যে এই ধরনটা কিন্তু আসছে। এবং আমি বলবো যে পূর্ব ভারতের হয় ওড়িশা এবং অসম, আমি ঠিক উত্তর পূর্ব ভারতের খাদ্যাভ্যাসের বিশদ আমি জানি না, কারণ আমি কখনো যাইনি দিকটাতে। এই যে ভাতের ওপর টান বাঙালির, লোকে যতই মানে কটূক্তি করে ভেতো বাঙালি বলুক, কিন্তু ভাতের ওপর টান বাঙালির যাওয়ার নয়। তার ফলে এই যে ভাত এবং তার সঙ্গে নানাবিধ তরকারি এবং মাছের প্রতুলতা খাবারের মধ্যে, এটা একটা বাঙালিয়ানার নিঃসন্দেহে চিহ্ন। আর তার সঙ্গে যদি রাখা হয় যে একটা একটা করে পদ, তার একটা নির্দিষ্ট ক্রম আছে, লিখিত ক্রম নেই কিন্তু এটা, কিন্তু কোথায় যে ক্রমটা থাকবে, যেরকম আমি বলছি পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ একটা ভাত দিয়ে উচ্ছে হোক, নিম পাতা হোক, কিছু একটা তেতো খাওয়ার পরে একটা কোনো তরকারি, তারপরে সাধারণত ভাত দিয়ে ডাল মাখবেন, একটু ভাজা পেলে তো কথাই নেই। কিন্তু বাংলাদেশে সব খাওয়ার শেষে আরেকবার ডাল, এবং ডাল খাওয়ার যে প্রথা, ডালটা কিন্তু আছে, কিন্তু ওখানে একটা অন্য চেহারা আছে। ডাল একদম শেষে, বিশেষ করে যদি সোনামুগ ডাল হয় তাহলে তো অবশ্যই সোনামুগ ডাল একদম শেষে। ফলে দাঁড়িয়ে যাচ্ছে কোনটা কিন্তু কোন জায়গায় বেশি উপাদেয়, শেষ মুখে কি রাখবো, এটা একটা ধরন আছে। এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা বোধহয় আছে খেয়ে তৃপ্তির চেহারাটা।
ওই খেয়ে একটা আহ বলে তৃপ্তি, এই তৃপ্তির চেহারাটা খুব জরুরি। এখন কে কিসে কিরম ভাবে তৃপ্ত হবেন বলা খুব মুশকিল। আমার মনে পড়ছে সে মহাভারতের বিখ্যাত, যখন যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্ন করেছিল সুখী কে, তার উত্তর ছিল অরিণী অপ্রবাসী হয়ে স্বগৃহে যিনি শাকান্ন ভোজন করেন তিনি সুখী। এখানে কিন্তু খাবার, এখন এই চেহারা বাঙালি খাবারের কিনা বলতে পারবো না, কিন্তু নিছক শাক ভাতেও যে মানুষের তৃপ্তি হতে পারে সেটা শুধু খাদ্যের তৃপ্তি নয়, কথাটা হচ্ছে অরিণী অপ্রবাসী, অর্থাৎ নিজের বাড়িতে আছি, নিজের বাড়িতে বসে আজকের ভাষায় হোম ফুড, তার যে খাওয়ার একটা তৃপ্তি, এটার একটা আলাদা বিশেষ সংজ্ঞা আছে। অরিণী অপ্রবাসী হয়ে কেউ যদি শাকান্ন ভোজন করতে পারে সেই সুখী। এবং অবশ্যই বোঝা যাচ্ছে এই খাবারের উপরতলার মানুষের কাছে খাবারের বৈচিত্র্য অনেক বেশি, কারণ খাদ্য সম্ভার জোগাড় করতেও তো অনেক রসদের দরকার, তার জন্য অর্থেরও দরকার। সেটা যত বেশি উপরের তলার মানুষ, ধনশালী মানুষ হবেন, তাদের পক্ষে সেই জোগাড় করার সুবিধে, এবং তার সঙ্গে এটা থাকবে কোনটা চট করে পাওয়া যায় না, সেই রকম একটু দুষ্কর পাওয়া এমন কিছু দিয়ে খাবার তৈরি করা, হয়তো অসময়ের কিছু রান্না। আমার ব্যক্তিগতভাবে মনে আছে, আমার পরিবারে অনেক কাল আগে আমার ঠাকুরদা এবং ঠাকুমার যেটা মৃত্যু বার্ষিকী, সেদিন বাবা এবং আমার জ্যাঠার দুটো আলাদা বাড়িতে দুটো অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন দিনে সেই তিথিটা পালন করা হতো, কিন্তু রাত্রে সবাই, সমস্ত আত্মীয়রা একসঙ্গে খেতে আসতেন। একটা পদ জানুয়ারি মাসে আমার ঠাকুরদার মৃত্যু তিথি সাধারণত পড়তো, বা ফেব্রুয়ারির গোড়াতে, তখন নিশ্চয়ই কাঁচা আম চট করে পাওয়া যায় না, কিন্তু যেহেতু আমার ঠাকুরদা শুনেছি কাঁচা আম চাটনি খেতে খুব ভালোবাসতেন, ওই পদটা কিন্তু থাকবেই, যতই দুষ্প্রাপ্য, এবং প্রত্যেকবারই নিমন্ত্রিত, এই তো কাঁচা আমের চাটনিটা এসছে। এটার মধ্যে কিন্তু এক ধরনের আশা আছে, যিনি গৃহকর্তা খাওয়াচ্ছেন তার একটা ওই তৃপ্তি আছে যে আমি কিন্তু এটা জোগাড় করেছি, এই চেহারাটা আছে। এবং বাঙালি খাবার বলতে আমি মূলত এইটুকু বুঝবো বাঙালি আনা খাবারের মধ্যে, সেটা হচ্ছে নানাবিধ তরি তরকারি, তার এবং একটু প্রয়োজনে একেবারে হালকা আঝেলা রান্নার থেকে অসম্ভব গড়গড়ে রান্না, তেল মশলা দেওয়া তরকারি, মাছের নানা রকম রান্নার প্রাধান্য, এবং দুগ্ধজাত বস্তুর প্রাধান্য, ভাতের উপর প্রবল টান, এটা চিহ্নিত করেছে। আমার নিজের ধারণা অবশ্য মশলার প্রাচুর্য যেটা দেওয়া, এটা সম্ভবত বাংলায় সুলতানি আমলে আসার ফলে এবং পরে মুঘল অধিকার ইত্যাদির জন্য, এটা মূলত মুসলমানি খাওয়ার যে আদব কায়দা তার অভিঘাত। কারণ তার আগে বোধহয় আমরা খুব কতটা কি মশলার ব্যবহার কি বাঙালি তথা পুরনো আমলে ভারতীয়রা জানতো আমি ঠিক বলতে পারবো না। তাহলে স্যার আপনি মনে করেন যে মুসলমানি যে মানে সংস্কৃতি, তার যে অভিঘাত, সেটা বাঙালি এখন অবধি ছাড়তে পারেনি। মানে আজকের যুগে দাঁড়িয়ে যে সময় একটা প্রচন্ড রকম অসহিষ্ণুতা চারদিকে তাড়া করে বেড়াচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে এই মানে বাঙালি, বা আমরা যদি অন্যদিকে উত্তর ভারতের কথাও দেখি, যে মুসলমানি যে সংস্কৃতির অভিঘাত, যেটা আসলে মানে এই যে মশলার ব্যবহার, সেটা যে এই মানে মানুষের মানে নিত্যনৈমিত্তিক জীবনে একটা বড় প্রভাব ফেলেছে, সেটা বোধহয় আমরা অস্বীকার করতে পারি না। না, একেবারে প্রথম কথা, খাওয়াটা তো বাঙালি ধরনের খাবার, এর মধ্যে সবসময় খেতে যেটা ভাল লাগছে বাঙালি খাচ্ছে, তার মধ্যে সবসময়তে কি এইটা মুসলমানি খাবার, এইটা খ্রিস্টান খাবার, এত ভেবে কিন্তু বাঙালি কিছু খায় না। নইলে চীনে খাবারের জনপ্রিয়তা হয় কি করে? একটা সময় তো
62-তে চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধের ফলে কিন্তু চীনে খাবারগুলো বন্ধ করে দেওয়া হয়। বিবাদ বিসম্বাদ চলছিল, কিন্তু চীনে খাবারের জনপ্রিয়তা দাবানলের মতন প্রায় ছড়িয়ে পড়েছে। এখন তো বিভিন্ন পল্লীতে পল্লীতে ছোটখাটো জায়গাতেও চাউমিন তৈরি করে দেওয়াটা জলভাত হয়ে গেছে, যে কোনো জায়গাতেই প্রায় পাওয়া যাচ্ছে। ফলে আমার মনে হয় না ওইখানে কোনো সমস্যাটা, হয়তো কিছু খাবার দাবারের জায়গা ছিল যেগুলো আমার ধারণায় হিন্দু মুসলমানি খাবারের দু একটা বিধিনি, যেমন অবশ্যই গোমাংসের ক্ষেত্রে আছে, মুসলমানদের ক্ষেত্রে নিষিদ্ধ যে মাংস তারা খান না, সেগুলোর বাধা নিষেধ তো আছে। অধিকাংশ হিন্দুর কাছে গোমাংস গ্রহণীয় নয়, কিন্তু একথা মনে করার কোনো কারণ নেই যে সুলতানি আমল বা মুঘল আমল বাংলায় ঢুকলো বা ভারতবর্ষে এলো তখন থেকে আমিষ রান্নার উপর ঝোঁক বাড়লো, এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা প্রাচীন ভারতের নানা রকমের রান্না বান্নার ঠিক খবর না পেলেও কিন্তু রাজসভায় কিরকম ভোজ হচ্ছে, একজন সম্পন্ন নাগরক তিনি কি কি খান, তার ওই জীবনচর্যার মধ্যে খুব পরিশীলিত খাদ্যাভ্যাস, এর মধ্যে কিন্তু আমিষ খাবারের ব্যাপক বিবরণ আছে। এমনকি আমিষ খাবার যে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্যে পুষ্টিকর খাবার হিসেবে দেওয়ার দরকার, এর তো ভুরি পরিমাণ, মানে সেটা করতে গেলে এখন আলাদা হয়তো 2 ঘন্টা বসতে হয়। চরক সংহিতা সুশ্রুত সংহিতা দেখলেই সেটা বুঝতে পারা যাবে আমিষ খাবার কিভাবে ঢুকে যাচ্ছে। আর তার সঙ্গে আমি যেন একটার কথা বলছি যে কিভাবে একাদশ শতকের একটা লেখক, আমি বাংলার কথা বলছি না, কিন্তু মনে হয় আলাদা খুব, মানে এই জিনিস বাংলাতে ঘটতেও পারত। মধ্যপ্রদেশের জবলপুরের কাছে একটি লেখক, বিলহরি লেখক, সেখানে একটা, আমি সাহিত্যের কথা বলছি না, একদম দলিল দস্তাবেজ, পুরনো লেখক, আমরা যাকে ইনস্ক্রিপশন বলি ইংরেজিতে, তার মধ্যে একটা বড় বাজার আছে। সে বাজারে কি কি জিনিস এসছে, সে বাজারের মধ্যে যেরকম কাঁচা আনাজ তার কথাও বলা আছে, টাটকা সবজি এসছে, শাকও বার্তা, বেগুন এসছে, শাক এসছে, তাও আছে, আবার শুকনো মাছ এসছে, সেটাও বিক্রি হচ্ছে। এই যে, এবং শুকনো মাছটা যেভাবে বর্ণনা আছে বুঝতে পারো ওটা কিন্তু দৈনন্দিন, ওটা খুব দুর্মূল্য সামগ্রী নয়, কিন্তু ওটা সাধারণ মানুষের খাদ্যাভ্যাসের জন্য। মূলত এখন যে নিরামিষ খাওয়া এবং আমিষ বর্জন করা হচ্ছে একেবারে খাঁটি হিন্দুত্বের চেহারা দেখিয়ে, এটা একেবারে আরোপিত। এটা মূলত আমার ধারণা উচ্চ বর্ণের হিন্দু সমাজের একটা প্রায় নৈষ্ঠিক শুদ্ধতার চেহারা হিসেবে দেওয়া হচ্ছে। এর সঙ্গে এখন ভারতবর্ষে উচ্চ হিন্দু বর্ণের মানুষ কতগুলি, অধিকাংশ মানুষই তো হচ্ছেন উচ্চ বর্ণ এবং জাতির বাইরের লোক। তাদের খাদ্যাভ্যাসের সঙ্গে কিন্তু 19 শতকীয় সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুদ্ধিকৃত খাওয়া, বিশুদ্ধ খাওয়া, যাকে আমরা হিন্দু ভোজনালয় বলে মাঝে মাঝে বিশুদ্ধ হিন্দু ভোজনালয় বলি, পেঁয়াজ রসুন ঢুকছে না, এগুলো মূলত তাদের একটা সংস্কৃতির দিক থেকে কেন করছেন সেটা স্বতন্ত্র কথা, কিন্তু উচ্চবর্গ উচ্চবর্ণীয় হিন্দু সমাজের খাদ্যাভ্যাসের কিছু জিনিস দেখা গেল মূলত 18 শতকের শেষ 19 শতকের গোড়ার থেকে। তা সেইখানে সেটা কিন্তু যাকে আমরা হিন্দু সমাজের খাবার দাবার বলা হয়, এটা কেবলমাত্র উচ্চবর্ণের ধারণা। এই জিনিসের সঙ্গে নিম্নবর্ণের, নিম্ন জাতির মানুষ যাদের কাছে খাওয়ার ব্যাপারটাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা সমস্যা, এবং ভালো খাওয়াটা প্রায় একটা স্বপ্নে দেখার মতো। একেবারে সত্যি সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গপ্প, এই যে চেহারা, তাদের কাছে কিন্তু এত বাজবিচারের জায়গায় নেই, ইচ্ছে করলেও উপায় নেই। তারা যা পাবেন তাই খাবেন, কারণ জীবন ধারণ করতে হবে। তো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এত ভাবার কিন্তু কোনো কোথায় জায়গা নেই। এবং এই কারণেই এমনকি
পুরনো শাস্ত্রগ্রন্থ মহাভারতের মধ্যে আছে বিশ্বামিত্র প্রবল ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে চণ্ডালের ঘর থেকে খাবার চুরি করেছিলেন, তাতে কিন্তু অপরাধ হচ্ছে না। বলা হচ্ছে চুরি করলে চণ্ডালেরটাই চুরি করো, তখন জাতপাতের কিছু আর আসছে না। এই চেহারা যে আসছে, ফলে এর পরে আমার ধারণা মুসলমানি যে খাবার আমরা বলি মুগলাই, এই মুগলাইয়ের মধ্যে যে বোঝাই যায় মুগলাই খাবার বলতে আমরা বুঝি এটাও কিন্তু একটু উচ্চকোটির খাওয়া, নবাবী আমলের খাওয়া, রাজা বাদশাহ, অন্তত উজির ওমরাত তো বটেই, বাদশাহ কি খেতেন। এখন শুনছি যে বিরিয়ানি বস্তুটা এখন আমাদের কাছে এত প্রিয়, বাঙালিরও প্রায় এখন আমার নিজের ধারণা 2-3টে রকমের খাবার বা পদ প্রায় সর্বভারতীয় জনপ্রিয়তায় পৌঁছেছে। তার এক হচ্ছে বিরিয়ানি। সেই বিরিয়ানি আমিষ হতে পারে, নিরামিষ বিরিয়ানি হতে পারে। দ্বিতীয় হচ্ছে চীনে খাবার, ওই চাউমিন জাতীয়, তারও আমিষ নিরামিষ হতে পারে। এবং দোসা ইডলি, যার একটা ব্যাপক দোসা ইডলি উত্তপম, এটা প্রায় একটা নাগরিক এবং ছোট মফস্বল শহরেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা। তার সঙ্গে অবশ্যই মিষ্টির দিক থেকে রসগোল্লা একটা ব্যাপক ব্যবহার আছে। হয়তো ইদানিং সোনপাপড়ি বা লাড্ডুর ব্যবহারও কেবলমাত্র আর উত্তর ভারতের মধ্যে হয়তো সীমাবদ্ধ নেই, সেটাও ছড়িয়ে গেছে। ফলে ওইভাবে বোধহয় আলাদা করে বলা মুশকিল খাবারের মধ্যে। হ্যাঁ, আমরা জানি কোনটা মুগলাই খাবার, কোনটা বিশুদ্ধ বাঙালি ধরনের খাবার, কিন্তু মুগলাই খাবার বা সুলতানি আমলের যে খাবারগুলি ছিল, যেহেতু তারা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিরিয়ানি যেরকম সম্ভবত তৈরি হয়েছে অভিযান করছে এরকম সৈন্য দলের খাবার ভাতে মাংসে চট করে মিশিয়ে একটা তৈরি করে দিতে হবে। এখন আমরা বিরিয়ানি বলতে যে ধরনের মহার্ঘ পদের কথা ভাবি, ওটা কিন্তু একদম প্রয়োজনে তৈরি। সম্ভবত জাহাঙ্গীরের আমলে কোনো অভিযানের সময় হঠাৎ প্রায় তৈরি হয়ে গিয়েছিল, খুব দ্রুত, প্রায় খিচুড়ির একটু আগের পর। এবং এখানেও একটা মজার ব্যাপার, খিচুড়ি বাঙালির অতি প্রিয় খাদ্য, বিশেষ করে বর্ষাকালে বা শীতকালে নানা রকম ভাজাভুজি দিয়ে। ও এটাও বোধহয় একটু বলা উচিত, এত ভাজাভুজির দিকে, খাবারের দিকে লোভ হয়তো অন্য কতটা এলাকায় ভারতবর্ষে পাওয়া যাবে আমি ঠিক জানি না, যে ভারতবর্ষের বাইরেও হয়তো এত নেই, এত বেশি ভাজা, তেলে ভাজার মতন জিনিস পেলে বাঙালি প্রায় পাগল হওয়ার মতো। এখন এইরকম যে খাদ্যাভ্যাস যে তৈরি হচ্ছে, মূলত কিন্তু অনেকটাই বিরিয়ানি মতন খাবার তৈরি হয়ে গিয়েছিল। সৈন্যদলকে প্রচুর খাবার দিতে হবে, যে খিচুড়ি, খিচুড়ি বাঙালির খুব প্রিয়, ভাজা দিয়ে খাচ্ছে, এটা প্রায় ডালে ভাতের জিনিস, কিন্তু বাঙালির কাছে একটা আলাদা মর্যাদায় আসে, খুব প্রিয় খাবার। অবশ্যই তারাও একটা পবিত্র অনুষ্ঠানে দেওয়ার ব্যাপার আছে, অনেক সময় ঠাকুরের ভোগ বলে খিচুড়ি। কিন্তু গোটা বাঙালি সমাজের বাইরে উত্তর ভারত, এমনকি বোধহয় পশ্চিম ভারতেও খিচুড়ি হচ্ছে মানুষকে অসুস্থ হলে খিচুড়ি দেওয়া। এবং খিচুড়ি জিনিসটার প্রতি অন্য প্রদেশে কিন্তু খুব বিশেষ উচ্চ ধারণা নেই। এখন এই জন্যই মনে আছে বোধহয়, তোমার বয়স, তুমি জন্মেছে কিনা তাও জানি না, ওই 1977-এ ইন্দিরা গান্ধী যখন ক্ষমতা হারালেন নির্বাচনে, মাঝখানে যখন জনতা দল ছিল এবং তারাও তখন নিজেদের অন্তর্দ্বন্দ্বে প্রায় বিদীর্ণ হয়ে আসছে, যে পরিপ্রেক্ষিতে 1980 লোকসভা নির্বাচনে মিসেস গান্ধী ফিরত এলেন, ইন্দিরা গান্ধী, তখন খিচুড়ি সরকার, ওই ডালের অম্বলে, মানে চালে ডালে মেশানো দিগ্ভ্রান্ত কথাটা বোঝাবার জন্য, যাদের কোথাও কোনো তালমিল নেই, খিচুড়ি সরকার যখন বলা হচ্ছে, তখন কিন্তু এটা একটা মানে তীব্র বিরাগ থেকেই বলা হচ্ছে। খিচুড়ি ব্যাপারটা তো অসুস্থতার সঙ্গে দরকার, ওই তার সব ছিল মেলা, একটা মিশ্রিত, অথচ ঠিক মতন সঙ্গত নয়, অথচ অসুস্থ তো খিচুড়ি, এবং এই তুলনায় দিতে নয় যে আমরা খিচুড়ি কখন খাই, অসুস্থ রে খাই, আপনারা চান অসুস্থ অবস্থায় এই সরকারকে দরকার নেই। এই যে এটাও কিন্তু জীবন ধারণের মধ্যেই ঢুকে যাচ্ছে। ফলে আমার ধারণা এই মানে মশলার যে ব্যবহার,
এই বস্তুটা সম্ভবত হচ্ছে এর সঙ্গে আমি অবশ্যই বলবো, যদি মশলার ব্যবহারের জন্য কিন্তু বোধহয় আমাদের কাছে দক্ষিণ ভারতের কাছে ঋণ প্রবল। হ্যাঁ, কারণ কাঁচা লঙ্কা আসার আগে গোলমরিচ এই বস্তুটা তো মালাবার থেকেই আসছে, তেজপাতা, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, তার সঙ্গে আরো নানাবিধ মশলা, দারচিনি, এসব কোনোটাই কিন্তু উত্তর ভারতের বস্তুই নয়। এবং ওই সুখাদ্য সুঘ্রাণ যদি বলতে হয়, রান্নার স্বাদ আনা, সেটা কিন্তু বোধহয় মুসলমানি রান্নায় যতখানি আসছে দক্ষিণ ভারতের রান্নার মধ্যেও ততখানি ঢুকবে। ওইখানে একটা বড় অবদান আছে। রান্নার কথা যখন উঠলো, এবং বাংলার ক্ষেত্রে এত তরি তরকারির প্রাচুর্য, কিন্তু যে ধরনের তরি তরকারি এখন আমরা নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহার করি, যেমন আলু, টমেটো, তো বা ফুলকপি, এই শীতকাল চলে এলো, প্রায় ফুলকপি এখন প্রচুর প্রাচুর্য দেখা যাবে বাজারে। তো এগুলো আমরা যখন মঙ্গল কাব্য পড়তে শুরু করছি, তখন দেখা যাচ্ছে মঙ্গল কাব্যে এগুলোর কোনো উল্লেখই সেই অর্থে নেই। তাহলে ঠিক কোন সময় থেকে বাঙালি জীবনযাত্রার মধ্যে আলু, টমেটো, ফুলকপি এগুলো আস্তে আস্তে জীবনযাত্রার মধ্যে? এগুলো আমার ধারণা 16 শতকের পর থেকে, যখন পর্তুগিজরা এলেন, তার সঙ্গে তারপর তাদের পিছন পিছন কার্যত ওলন্দাজদের আসা, ইংরেজরা তো আরো পরে এসছে, ফরাসিদের আসা, এই মধ্যে দিয়ে বহু সময়তে ওই ভূমধ্যসাগরীয় এলাকার, এবং যতক্ষণে পর্তুগিজরা এসে পৌঁছেছেন 16 শতক থেকে, যোগাযোগটা কিন্তু কেবলমাত্র ভারতবর্ষ আর পশ্চিম এশিয়া, এমনকি ভূমধ্যসাগরীয় এলাকাতেও এই যোগাযোগটা অনেক পুরনো, কিন্তু শুধু এখানে সম্ভব নেই। কারণ পর্তুগিজদের ক্ষমতা, স্পেনীয়দের ক্ষমতা, সেটা তখন কিন্তু মহাসাগর, আটলান্টিক মহাসাগর পেরিয়ে চলে গেছে কিন্তু লাতিন আমেরিকায়। ফলে ওইখানকার নানা রকমের খাবার, লঙ্কাটা তো বিশেষ করে লঙ্কা, এবং অন্যতম, আমি ঠিক খাবার বলছি না, কিন্তু খাবারের সঙ্গে অত্যন্ত নিকটভাবে যুক্ত তামাকের ব্যবহার, এগুলো তো ওখান থেকে ঢুকছে। ফলে এটা তখন কিন্তু একটা বৃহৎ পরিসর তৈরি হয়ে যাচ্ছে, নানা রকমের খাদ্যবস্তু ঢুকছে। এই জিনিসটা এমন নয় যে প্রথম আমরা এর ব্যাপকতা হয়তো 16 শতক থেকে যে দেখা গেল, সেই ব্যাপকতা আমরা আগে দেখি, কিন্তু নতুন রকমের খাবার আসা, নতুন স্বাদ বলতে যা বোঝায়, তার ব্যবহার বোধহয় অনেক পুরনো। আমি শুধু বাংলার ক্ষেত্রে বলছি না, আরেকটু আমি বাংলার ক্ষেত্রে ঢুকবো, কিন্তু এই যে নূতন তরি তরকারি, এই যে এখন আমরা মাশরুম খাই, মাশরুম বস্তুটা এখন খুব জনপ্রিয় হয়েছে, বহু জায়গায় বাঙালি সমাজেও এসছে, অন্তত শহরের এবং মফস্বলের মধ্যবিত্ত বাঙালি তো নিয়মিতই খান। এটাকে তো আমার মনে পড়ছে বিভূতিভূষণের পথের পাঁচালীর মধ্যে মাশরুম বা ব্যাঙেছে পাতাল কোণ, এই নামটা ছিল, হয়তো খুব বেছে তুলতে হতো, কারণ অনেক সময় বিষাক্ত হয়ে যেতে পারে। পাতালকোড় খুঁজতে অপদুর্গা যাচ্ছে কি সর্বজয়া যাচ্ছে, এই বর্ণনা কিন্তু অনেক জায়গাতে বিভূতিভূষণ ব্যবহার করছেন। তখন কিন্তু এটা প্রায় একটা অত্যন্ত দুস্থ, ভেঙে পড়া, এবং কাল যে কি খাবে অপদুর্গা সর্বজয়া হরিহরের অনুপস্থিতিতে, সেই ছবি ফোটাবার জন্য কিন্তু ব্যবহার করেছিলেন। এবং গ্রামে গঞ্জে কোথায় পাতার আড়ালে লুকিয়ে থাকা ব্যাঙের ছাতা, তাকে নিয়ে রান্না করা হচ্ছে। এই মাশরুম খাওয়াটা মূলত কিন্তু এত যে জনপ্রিয় হয়েছে, এটা কিন্তু মূলত পশ্চিমের খাদ্যাভ্যাস। যে মাশরুমের মতন এই ব্যাঙের ছাতা খুব সুস্বাদু তরকারিতে পরিণত করা যায়, হয়তো চীনের রান্নাতেও এর ব্যবহার আছে। এখন এটা কতটা প্রাচ্য কতটা পাশ্চাত্য আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা তো সেই অর্থে গত 30 বছরে এর ব্যাপক প্রসারটা বেড়েছে। আগে তো এত আমরা দেখি, আমরা তো এই জিনিস আগে এত দেখি। এই বস্তু যে ঢুকছে, ফলে আমার ধারণা এরকম 15-16 শতক থেকে এটা আসছে। আমার নিজের এ প্রসঙ্গে এটাকেও মনে হয় বোধহয় পুরনো আমলের বর্ণনায়, খাদ্যাভ্যাসের বর্ণনায়, বাঙালির আরেকটা প্রিয় বস্তু ছানা, যাকে উত্তর ভারতে পনির বলা হচ্ছে, সে বস্তুও কিন্তু নেই। কারণ ছানা তৈরি করার যেটা প্রধান দরকার,
সেটা হচ্ছে ছানা কাটানো, যেটার সঙ্গে পাশ্চাত্যের চিজ তৈরি করার একটা সম্পর্ক আছে। এই বস্তুটা হয়তো পর্তুগিজরা আসার আগে ভারতবর্ষে কেউ আমদানি করেছেন কিনা আমি বলতে পারবো না। আর যেহেতু পর্তুগিজদের পরবর্তীকালে একটা বড় ঘাঁটি হচ্ছে, একদিকে চট্টগ্রাম থেকে আরম্ভ করে হুগলি, এখনকার ব্যান্ডেল পড়ছে, আমার ধারণা এইখান থেকে ছানার যে ব্যবহার, যেটা হয়তো তখনকার দিনে ওদের কাছে কটেজ চিজ এখনো যেভাবে চলে নামটা, এবং আমরা জানি ব্যান্ডেল চিজ বলে একটা বস্তু আছে, সেটা নিউ মার্কেটের একটাই দোকানে পাওয়া যায়, তার স্বাদ একদম অন্য রকমের চিজের থেকে। এই বস্তুটা বাঙালির জীবনে ঢুকলো 16শ-17শ শতকের আগে বোধহয় নয়, কারণ আর যে রসগোল্লা সন্দেশ কিন্তু খোয়া ক্ষীর দিয়ে হবে না, ওটা ছানার মিষ্টি, এবং ছানাটা কাটাবার কথা তো আমরা পাই না। ওই যে এই বর্ণনা দেওয়া হয়েছে একটু আগে প্রাকৃত পয়েন্টগুলো, গরম ভাতে দুধ ঢালার কথা, সে দুধটা ঘন দুধ হতে পারে, জাল দেওয়া দুধ হতে পারে, কিন্তু ওই আলাদা করে দুধের খাবার আছে মানে কিন্তু রসগোল্লা সন্দেশ তখন নেই, কারণ ওই বস্তুটা 16 শতকের আগে পর্তুগিজরা আসার একটা অভিজ্ঞতা। হয়তো এর সঙ্গে আমি শুধু পর্তুগিজ বলছি না, যখন পর্তুগিজদের পরে ওলন্দাজরা এসছেন, পরবর্তীকালে ইংরেজরাও হয়তো দিয়েছেন, কিন্তু 16 শতকের আগে এটা পাওয়া মুশকিল। ফলে এই ধরনের নূতন খাবার তো আসছে, এবং এখন কেউ আলু বা কপিকে কেউ বিদেশি খাবার বলে কিন্তু বলবেন না। আমার এখানে আবার আমি বলছি যে সংস্কৃতির চেহারা আমরা মাঝে মাঝেই এখন যে জিগির শোনা যাচ্ছে কোনটা খাঁটি ভারতীয় আর কোনটা বিদেশি, এইরকম এটা ভাবনাটা খুব লজ্জার কথা এবং আশঙ্কার কথা। সারাক্ষণ স্বদেশি বিদেশি কি খাবার দেখানো যাবে, সম্ভব নয়। কারণ আজকে যে জিনিসটা সমাজে একেবারে দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকে গেছে, সেটা দেখাই যেতে পারে কোনো একটা সময় বহিরাগত বস্তু। সে কি আর বহিরাগত বস্তু বলে আছে, সেটা এখন জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাঙালি কোনো খাবারই বোধহয় আলু ছাড়া এখন চলবে না। বা একটা সময় যখন সেই বিখ্যাত ত্রৈলোক্যনাথের যে ডমরু চরিতের মধ্যে ডমরুধরকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ভুল করে যমরাজের কাছে উপস্থিত করা হয়েছে, চিত্রগুপ্ত বলছেন এই ব্যক্তি ডমরুধরে নিয়ে এই সুকর্ম করেছেন ইত্যাদি। যমরাজ তখন বলছেন আমি এসবের বিচারই করি না, তুমি থামো চিত্রগুপ্ত, এই কলিযুগে কে কি খাইয়াছে কে কি না খাইয়াছে তাহারই বিচার করি। তখন ডমরুধরকে সরাসরি প্রশ্ন করছেন যমরাজ, তুমি কি কখনো বিলাতি বিস্কুট খাইয়াছ? বিলাতি জল যা খুলিলে ফট করিয়া শব্দ হয়, যাহার জল বীজ বীজ করে, এই যে সোডা ওয়াটারের বর্ণনা, এটা বিলাতি বিস্কুট বলে যে বস্তুটাকে বলা হচ্ছে। এখন বিস্কুট তো হাসপাতালে অসুস্থ মানুষ থেকে শুরু করে খুবই স্বাদে গন্ধে আকর্ষণীয় মোড়কে ভরা দামি বিস্কুট সমাজের নানা স্তরে চলছে। এমনকি ফুটপাতের চায়ের দোকানে লেড়ো বিস্কুট, এগুলো কি আর বিদেশি বলে হয়? বিদেশি বিস্কুট খাইয়ে বিলাতি বিস্কুট তো আর ভাবি না, কারণ জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, অন্তত 200-250 বছর আছে। ফলে এইগুলোকে আর স্বদেশি বিদেশি তকমায় না দেখাই ভালো। নিশ্চয়ই ভাবা যেতে পারে কোথা থেকে এলো, কতদিন এলো, কিভাবে জীবনের সঙ্গে গ্রথিত হয়েছে, কার কাছে খুব প্রিয়, কার কাছে প্রিয় নয়, এটাকে দেখা যেতেই পারে। মুসলমানি রান্নার কথা একটু আগেই হচ্ছিল, মুসলমানদের ইনফ্লুয়েন্স বা তাদের প্রতিঘাত বা যেভাবেই হোক একটা ওদের মানে মুসলমানি ধ্যান ধারণ, মানে মুসলমানি যে সমাজের যে মানে বিভিন্ন উপাদান আমাদের খাদ্যাভ্যাসে এসছে। তো আমরা দেখতে পাই যে আমরা মঙ্গল কাব্য যখন পড়ছি, বিশেষ করে মঙ্গল কাব্যের কথা বারবার বলছি কারণ ওটা আমাদের 12 শতক মানে দ্বাদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতক অব্দি অন্তত এই সময়টা জুড়ে মঙ্গল কাব্যগুলো পরপর লেখা হয়েছে। ফলত এই সময়টাকে বোঝার জন্য আর এবং বাংলা কাব্যের যেহেতু একটা বড় অংশ মঙ্গল কাব্য, তাই বারবার মঙ্গল কাব্যের কথা আসছে। তো মঙ্গল কাব্যে আমরা দেখতে পাই না কোথাও যে বাঙালিরা মানে মুরগির মাংস বা মুরগির ডিম কখনো খাচ্ছে। যদিও আজকে আমরা মানে সাধারণ বাঙালি ঘরে মাংস বলতে, যেটা সাধারণ বাঙালি ঘরে বেশিরভাগ আমাদের বাড়িতেও কখনো হয় যে রবিবার মাংস খাওয়া হবে, সেটা মুরগির মাংস।
কিন্তু রানীচন্দ্র যখন আমার মায়ের বাপের বাড়ি লিখছেন তখন উনি বলছেন যে আসলে ওটা তো মুসলমানের খাবার, মুসলমানরা মুরগির ডিম এবং মুরগি খায়, এবং হিন্দুদের ওটা মানে ডিম খেতে হলে হয় কচ্ছপের ডিম বা এই জাতীয় উচ্চমানের যে তথাকথিত উচ্চমানের ডিম সেগুলো খাওয়া হবে। কিন্তু আজকের যুগে আমরা এটা ভাবতে পারি না যে মানে আমাদের দৈনন্দিন জীবনে মুরগির মাংসকে বাদ দিয়ে এটা ভাবা খুব কঠিন। তো এই মুরগির মাংসটি কোন সময় থেকে বাঙালি জীবন মানে বাঙালিরা আত্মস্থ করতে শুরু করলো এবং কেন? একেবারে মানে সন্তানিক বলতে পারবো না, কিন্তু যে কথাটা তুমি বলছো এরকম বর্ণনা নানা রকম জায়গায় আছে। এটা আমরা সাধারণত এখানেও কিন্তু একটা ভাষার ব্যাপার আছে। এখনো বোধহয় অধিকাংশ বাঙালির কাছে, আমি ঠিক বাংলাদেশি মানুষরা কিভাবে ব্যবহার করেন আমি এক্ষুনি বলতে পারবো, কিন্তু বোধহয় মাংস বলতে কিন্তু পাঁঠার মাংসটাই বেশি চলে। এবং বাঙালি কিন্তু ভেড়ার মাংস খায় না, বেশি কম। ওই পাঁঠার মাংস খাওয়ার ঝোঁক বাঙালির বেশি। তাই এইখান থেকে আমার ধারণা একটা সময় গোঁড়া নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তানরা এমনি হয়তো পাঁঠার মাংস খান না, কিন্তু কালীঘাটের বলি দেওয়া পাঁঠার মাংস খান, সেটাও বছরে একবার দুবার। কিন্তু তার কি সেটা অনেক শুদ্ধিকরণ, কারণ পেঁয়াজ রসুন নেই, এরকম একটা খাদ্যাভ্যাস কিন্তু আমার ধারণা 19 শতকে অনেক জায়গাতে ছিল। আমি 20 শতকের অন্তত 50-60 দশক পর্যন্ত এরকম ভাবনা দেখেছি। ওই সপ্তাহে একদিন মাংস খাওয়াটা এটা হচ্ছে কিন্তু মূলত কলকাতার মধ্যবিত্ত একটু সচ্ছল সম্পন্ন বাড়ির খাদ্যাভ্যাস। মানে যারা হয়তো একটা সময় এরকম, অনেকে ব্যক্তিগত বর্ণনা দিয়েছেন, সাহিত্যের ক্ষেত্রেও কোথাও কোথাও আছে, যাদের বাড়িতে হয়তো একটা সময় সামাজিক অর্থনৈতিক অবস্থার চাপে ছিলেন, সেখান থেকে অর্থনৈতিক কারণে খানিকটা সচ্ছল অবস্থা হয়েছে, সেই সচ্ছলতার কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে রবিবার দিন মাংস খাওয়া বাড়িতে। এটা একটা খাদ্যাভ্যাসের চেহারাও বটে, এটা একটা আমি কি খাচ্ছি বাড়িতে, এটা একটা সামাজিক অবস্থানের দিকেও নির্দেশ করছে। যে কারণে বারবার বলেছে এটা কিন্তু একটা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে রোববার দিন এরকম। তা এই যে খাবারের ক্ষেত্রে এটা অনস্বীকার্য যে আমি আমার ছোটবেলাতেও কিন্তু মুরগির মাংস খুব কম বাড়িতে রান্না, বছরে 2 বার 1 দিন রান্না, এবং প্রায় নিষিদ্ধ মাংসের পর্যায়ে, সম্পূর্ণ আলাদা হাঁড়ি হেসেল, খাবারের বাসনগুলি আলাদা। এটা এখন অন্তত শহরের মফস্বলের মানুষের কাছে এটা এখন মানে অতি দ্রুত গত 40 বছরে প্রায় এই ধারণাটাই বদলে গেছে। তার একটা কারণ হচ্ছে হয়তো স্বাস্থ্য সচেতনতা। এখন চিকিৎসকরা প্রায় বলছেন ওই রেড মিট খাবেন না, রেড মিট পরিহার করুন, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যার ফলে হালকা মাংস হজম করার সুবিধে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, এই কারণে মুরগি খাওয়ার। এবং মুরগিতেও কিন্তু এখানে একটা ফারাক আছে। আমি একটু ইংরেজি শব্দ বলে বলছি, কারণ মুরগি বললে কিছু বোঝা যায়। আজ থেকে বছর 40-50 আগেও মুরগির রান্না বললে দোকানে টোকানে গিয়েও যদি মুখ বদলাবার জন্য মধ্যবিত্ত শহুরে বাঙালি যখন খেতে যেত, হয়তো লুকিয়েই খেতে যাচ্ছে, তখন কিন্তু শব্দটা ফাউল কারি, ফাউল রোস্ট, ফাউল কাটলেট, যেটা কিন্তু এখনকার ভাষায় বন মুরগি, দেশি মুরগি, যার স্বাদ অনেক ভালো এখনকার ব্রয়লার মুরগির মতন প্রায় যান্ত্রিক ভাবে তৈরি করা বিস্বাদ মুরগির নয়। সেই কারণে তার নাম হয়ে গেছে কিন্তু চিকেন। এখন কিন্তু আর ফাউল নামটাই প্রায় পাওয়া যায় না। নানা রকম দোকান টোকানেও খুব সাধারণ, আজ কলকাতায় কিছু পুরোনো আমলে 60 বা 70-এর দশকে ওই চাচাস হোটেল বা অ্যালেন্স কেবিন, এরকম জায়গায় কিন্তু ফাউল কাটলেট, ফাউল কারি এই শব্দটাই বেশি ছিল।
এখন মুরগি বলতে কিন্তু ফাউলার নেই, চিকেন। চিকেনের আদত্ত অর্থ হচ্ছে মুরগির বাচ্চা, কিন্তু আমরা মুরগির বাচ্চা বলে কিন্তু খাই না, যথেষ্ট ধাড়ি মুরগি খাই। তা এই যে বস্তুটা, এটা এখন ঢুকছে আমার ধারণা মূলত স্বাস্থ্যের কারণে এবং সুখের কথা। এটাকে কেউ আর এখন পুরনো বলে, এটা মুসলমানের খাওয়া বলে। মুসলমানরা মুরগি পুষে খেতেন, মুসলমান সম্প্রদায়, সব মুসলমান খেতেন কিনা বলা অসম্ভব, কিন্তু যারা আজকে শরৎচন্দ্রের আমরা যখন মহেশ পড়ছি, গফুর মিয়ার বাড়িতে কি কোথাও মাছ মাংস মুরগির চল আছে? তারা তো দিবসান্নে প্রায় যুধিষ্ঠিরের মতোই দিবসান্তে সাহান্য ভোজন করতে পারলেই তো তারা খুশি। এগুলোও কিন্তু এক এক রকমের আমাদের মনের মধ্যে বাঁধা ছবি আছে, এবং এই বাঁধা ছবিগুলো কিন্তু সবসময় খুব মঙ্গলদায়ক নয়। আমরা লোককে চিহ্নিত করে দিই এবং ওই আমরা ধরে নিচ্ছি অমুক লোক এইটা খায় বলে এ বাঙালি, অমুক লোক এটা খায় বলে এ দক্ষিণ ভারতীয়, অমুক লোক এটা খায় বলে মুসলমানি। এবং তার মধ্যে থেকে এই প্রথম কথা, এই ভাগ করাটাতেই আমার আপত্তি আছে। আমরা খাদ্যাভ্যাস একটা জায়গায় নিশ্চয়ই বলবো, এখন চীনে খাবারকে তো চীনে খাবার ছাড়া কিছু বলা যাবে না, কিন্তু এটা এরকম লোকরা খায়, এই যে কথা অমুকটা আমাদের বাড়িতে চলে না, এর মধ্যে প্রথম কথা একটা সাংস্কৃতিক বাধা চেহারা আছে, চল অচলের ব্যাপার আছে, তার সঙ্গে আছে কিন্তু আমি উচ্চবর্গীয় নিম্নমানের। এবং এর মধ্যে বোধহয় সবচেয়ে মারাত্মক যেটা কাজ করে সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি আমি যা জিনিস দেখেছি আমার পরিবারে বা আমাদের বৃত্তের মধ্যে যেটা চলে, এটাই কিন্তু আদর্শ, এটাই অভ্যাস, খাদ্যাভ্যাসীয় পরিধানের বিষয়, এটাই কিন্তু আদর্শ। এর থেকে যদি ভিন্ন দেখি তাকে আমরা নস্যাৎ করতে চাইছি, কারণ ভিন্নতার উপর একটা ভীতি আছে, ভিন্নতার সম্বন্ধে ভীতির থেকে কিন্তু এগুলো তৈরি হয়। এই ভিন্নতার থেকে, ভিন্নতার ভীতি, ভিন্নতার সম্বন্ধে নিশ্চয়ই আমরা খেয়াল রাখতে হবে, কিন্তু ভিন্নতার ভীতির থেকে কাটানোটা খুব দরকার, যার থেকে কিন্তু এগুলো এই অদ্ভুত ধরনের সামাজিক অবস্থা। তুমি একটু আগে যেটা বললে রানীচন্দ্র, এমনকি খুব বাঙালির প্রিয় জমজমাট গোয়েন্দা উপন্যাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যদি সজারুর কাঁটা পড়া যায়, সেখানেও কিন্তু ওই বাড়ির যে দেবাশিসের স্ত্রী, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ডিম খাও, তখন উত্তরে সেই মেয়েটি বলছে, নবপরিণীত বধূ দেবাশিসের সংসারে এসে এসছে, আমার বাপের বাড়িতে শুধু মেয়েদের ডিম খাওয়ার চল নেই, পুরুষরা শুধু হাঁসের ডিম খান, মুরগির ডিম ঢোকে না। এবং এর মধ্যে দিয়ে একটা বাঙালি মধ্যবিত্ত সম্ভ্রান্ত, যাকে আজকের ভাষায় বলা উচিত, মানে লোকে বলবে যে খুব আদর্শ রীতিনীতি, মানে এই যে সমাজের আদর্শটা আমাদের খাওয়ার আদর্শটা ঢুকে যাচ্ছে। এখন নিশ্চয়ই অধিকাংশ বাঙালি বাড়িতে এটা ভাবাই যায় না। স্বাস্থ্যের কারণেই হয়তো ওই মুরগির খাওয়ার প্রচলনটা এখন অনেক বেড়েছে, অনেক বেড়ে গেছে। সেটা আমার ধারণা গত 40 বছরের। এবং একদিক থেকে স্বাস্থ্যের কারণে মানুষ যদি মুরগি খাচ্ছেন, তাদের স্বাস্থ্য ভালো থাকছে, অত্যন্ত আনন্দের কথা, ডাক্তারের বিধান মেনেই তো করছেন। আর দ্বিতীয় কথা, এই যে মাথায় বহুকালে সঞ্চিত মানে রাখা এক ধরনের সংস্কার, যে ওটা মুসলমান সম্প্রদায়ের কাছে বেশি গ্রহণযোগ্য বলে আমাদের হিন্দু সমাজে একটু নাক সিটকে দেখা হয়, এই বোধটা যে লুপ্ত হয়েছে, এটা একটা মস্ত বড় ব্যাপার। এই ভেদাভেদটা গেছে, এটাও আসতো কিন্তু মূলত ওই ভিন্নতার প্রতি ভীতি এবং ভিন্নতার থেকে দূরত্ব, তার থেকে আসছে। যেটা নিয়ে কথা হচ্ছিল যে এই অসহিষ্ণুতার একটা জায়গা এবং বিপরীত চিন্তা ভাবনার প্রতি যে একটা ভীতি, তো এই বিপরীত চিন্তা ভাবনার প্রতি ভীতি কি এটা মানে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা প্রাচীন যুগ থেকেই পাই, নাকি না এটা আস্তে আস্তে পরবর্তীকালে বাড়তে শুরু করেছে, বা যত দিন যাচ্ছে তত ব্যাপারটা বাড়ছে, নাকি না এটার কোনো উদাহরণ আমরা প্রাচীন যুগেও পাই, মানে প্রাচীন বাংলার ক্ষেত্রে?
না, খাদ্যাভ্যাস নিয়ে শাস্ত্রের তো প্রাচীনকাল থেকে নানা রকমের বিধিনিষেধ আছে, কোন দিন কোনটা খাবে, কোন দিন কোনটা খাবে না, এবং যাবতীয় বিধিনিষেধগুলি কিন্তু মূলত তৈরি হচ্ছে উচ্চবর্ণের সামাজিক অবস্থান আরো জোরদার করার জন্য, তাদের সামাজিক, যাকে অসীম দাশগুপ্তের সমাজ শাসন, সেই সমাজ শাসন করার হাতিয়ার হিসেবে বিশেষ করে সবচেয়ে বেশি এর ধাক্কাটা পড়ছে মহিলাদের উপরে। পরিবারের মহিলা কে কি খাবেন, কে কি খাবেন না, বিশেষ করে বৈধব্যের দশায় তার খাওয়া দাওয়ার উপরে যে মারাত্মক নিষেধ রাখা হচ্ছে। এমনকি হিন্দু বিধবার যে জীবন, আমরা 18-19 শতকের যে সমস্ত বিবরণ পাই, বেশি পিছনে যাওয়ার দরকার নেই, সেইখানে গৃহবধূর তার প্রায় যত রকম ভাবে তাকে কম খাইয়ে রাখা যায়, এমনকি মসুর ডালও তার পক্ষে ক্ষতিকারক। কারণ ধরে নেওয়া যে মসুর ডালের মধ্যে একটা আমিষগন্ধি চেহারা আছে, সেই আমিষগন্ধি চেহারার মধ্যে কিন্তু যদি কোনো বিধবা খান, তাহলে কি তার মানে কাম ইচ্ছা জেগে উঠতে পারে? তাকে অবদমন করাটাই, কে অবদমন করছেন? পুরুষ শাসিত সমাজ অবদমন করছেন। এতে এই দমিয়ে রাখার চেষ্টাটাই কিন্তু, এটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজের এবং গোঁড়া সমাজ আদর্শের দিক থেকে করা। এটার কত পালিত হতো না কত পরের কথা, কিন্তু এই আদর্শটা কিন্তু রাখা হচ্ছে ভালো মন্দ মানে স্বাস্থ্যের দিকের থেকে নয়। উদ্দেশ্য হচ্ছে একজন বিধবার জীবন হবে মূলত কৃচ্ছ সাধনের জীবন। তাকে যত রকম ভাবে কৃচ্ছ সাধন করানো যায়, তার পোশাক আশাক, তার দৈনন্দিন অভ্যাস থেকে আরম্ভ করে খাদ্যাভ্যাস, এই চেহারাটা আছে। কার হাতে কি খাওয়া যাবে বা খাওয়া যাবে না, এটা তো ভারতীয় মানে বর্ণজাতি ব্যবস্থার একেবারে প্রধান একটা ভিত্তি। এবং কোন খাবার খাওয়া যাবে, যাকে আমরা এরকম বহু লোককে জানি, এখনো হয়তো কিছু এরকম মানুষ আছেন, আশা করি তাদের সংখ্যা কমেছে, ওই নৈষ্ঠিক সপাক ব্রাহ্মণ যাদের বলা হতো, যারা অন্য কারো হাতে খাচ্ছেন না, কারণ ধরেই নিচ্ছেন অপরের হাতে খেলে যার পবিত্রতা সম্বন্ধে নিঃসন্দেহ তিনি নন, তার খেলে জাত যাবে। এটা তো মনুষ্যত্বের অপমান করা। তারই মধ্যে আছে, আমি রান্নায় জল দেওয়া ছাড়া রান্না হয় না, ফলে কার হাতে জল খাবো বা কার হাতে জল অচল, এই যে ধারণাগুলি তৈরি হয়ে গেল খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে, এটা তো হচ্ছে কেবলমাত্র সমাজের ওই যে ম্লেচ্ছ টেচ্ছ বলে যাদেরকে গালিগালাজ দেওয়া হচ্ছে, এটা কিন্তু শুধু বহিরাগত নয়। ভারতবর্ষের এক বিশাল সংখ্যক মানুষকে, যারা ভারতবর্ষের চিরকাল, প্রায় মানে কতকাল থেকে যে সেই সম্প্রদায় ভারতবর্ষে আছেন সত্যি হিসেব করা মুশকিল, আমরা ঘরের লোককেই বাইরের লোক করে দিই। ওই ম্লেচ্ছ, ওর হাতে খাওয়া যাবে না, এটা হচ্ছে অজাত কুজাত, এই যে বদ্ধমূল উচ্চবর্ণের ধারণা। এবং দুঃখের বিষয়, এই ধারণা কিন্তু এখনকার মানে গত বোধহয় 20-25 বছরে ক্রমশ যেন মনে হচ্ছে আরো বেড়ে বসছে। এটা যেখানে দূরে বেরিয়ে যাওয়া উচিত ছিল। শিক্ষার প্রসার, আধুনিক প্রযুক্তির প্রসার, আধুনিক বিজ্ঞানের প্রসারে তো এগুলো অত্যন্ত প্রশ্ন করা উচিত ছিল। তার তো কোনো উপশম তো দেখছি না। যেন এখন মনে হচ্ছে এই গোড়ামিগুলোকে রাখা, যেন মনে করা হচ্ছে আমরা ভারতীয় ট্র্যাডিশনকে মানি। ফলে এই খাদ্যাভ্যাসের চেহারার মধ্যে ঢুকতে আমার খুব আশঙ্কা, এরপরে এগুলোকে দেখে দেওয়া হবে কিনা। এবং আজকে যদি মনে করেন এটা খেলে আমি কি ভারতীয়ত্ব আমার নষ্ট হলো, আমার এরকম কোনো দায় নেই। যা খেতে ভালো লাগছে, যদি খুব স্বাস্থ্যের পক্ষে হানিকর না হয়, তাকে না খাওয়ার কি আছে। এই ধরনের এবং নানা রকম খাবারের মতন বৈচিত্র্যের সমাহার তো আর অন্য খুব কম জায়গাতে, যেটা সঙ্গে সঙ্গে কেউ ব্যবহার করতে পারে, সেইখানে এই বৈচিত্র্যের স্বাদ না নেওয়াটা কিন্তু প্রায় অমানবিক। এবং তার উপর বিধিনিষেধ যদি জারি করা হয়, এর মধ্যে কিন্তু কোনো শুদ্ধতা অশুদ্ধতা বিশুদ্ধতার প্রশ্ন নেই, এটা ক্ষমতার প্রশ্ন। তো সবশেষে আমার একটাই প্রশ্ন, এই যে আমরা দেখতে পাচ্ছি 20 শতকের শেষ থেকে শুরু করে, বিশেষ করে 21 শতকের প্রথম দিক থেকে
বিভিন্ন ধরনের বৈদেশিক যেসব কোম্পানি বা মানে বাণিজ্য করতে যারা আসছেন এখানে, যেমন ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে ডমিনোজ বা এই ধরনের নতুন নতুন যেসব, যারা শুধুমাত্র খাবারকেই কেন্দ্র করে এই বিভিন্ন কলকাতা থেকে শুরু করে কলকাতার আশেপাশে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরা আস্তে আস্তে নিজেদের প্রসার মানে নিজেদের আরো প্রসার বাড়াচ্ছে। তো আপনার কি মনে হয় যে এইগুলি আসার পরে মানে বাংলা খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এসেছে? কারণ আজকে মানে একজন যুব সমাজ এখন এগুলির প্রতি আস্তে আস্তে একটু না, প্রথম কথা দেখো, বদল কিন্তু আসবে। কোনো জিনিসই মানে বদল না এসে যদি একই রকম অনড়টল স্থির থাকে সমাজ, দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস, পোশাকের অভ্যাস, তাহলে সমাজ কিন্তু মরে যায়। এবং অনেক ক্ষেত্রেই বৈচিত্র্যটা আসে, কালের গতিতে বৈচিত্র্য আসতে পারে, আর ভিন্ন জায়গার ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগ বিশ্বায়ন হবে, অথচ বিভিন্ন জায়গার খাবার, পোশাক, বাচনভঙ্গিতে বদল ঘটবে না, এরকম ভাবার কিন্তু কোনো মানে নেই। কিন্তু এখনো পর্যন্ত এই যে বিদেশি বহুজাতিক সংস্থাগুলির মাধ্যমে যে খাবারের পরিচয় আমরা পাচ্ছি, অনেকগুলি খাবার সুস্বাদু, অনেকগুলো খাবার হয়তো স্বাস্থ্যসম্মত খাবার। প্রথম কথা, এগুলোর মধ্যে এগুলো মূলত এখন বড় শহর এবং মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়, তাদের মধ্যেই কিন্তু জনপ্রিয়। কিন্তু একই সঙ্গে যেগুলো সাবেকপন্থী খাবার, তার ধারণা শহরে এবং মফস্বল অঞ্চলে থাকে, এগুলো ওই বহুজাতিক খাবারের আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে বহুজাতিক খাবারের এক ধরনের বাণিজ্যিকরণ আছে, এবং সেই বাণিজ্যে কোনটা কোন কি কি জিনিস বাণিজ্যের মধ্যে উপকরণে লাগবে, এই বস্তুটা হয়তো সেই ভারতবর্ষের থেকে ঠিক হবে না, সেটা আজ ভারতবর্ষের 10,000 মাইল দূরে যারা খাদ্য প্রস্তুত করছেন সেই ব্যবসায়ী সংস্থা ঠিক করবেন। এটার একটা কিন্তু বড় প্রশ্ন আছে, কে লগ্নি করছেন, কে কার হাতে চাবিকাঠিটা আছে। এটার একটা অন্য দিক আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক আছে, সেটার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু নানাবিধ খাবার যদি আসে এবং তাকে যদি অন্তত খানিকটা সস্তায় দেওয়া যায়, যেরকম আমি একটা কথা বলছি, আমার ছোটবেলায়, আমি জানি না তোমার ছোটবেলায় দেখেছো কিনা, দুধ বস্তুটা বাঙালির তো প্রথমে হচ্ছে দুধে জল দিয়ে দেওয়া, ফলে অধিকাংশ মধ্যবিত্ত বাঙালি, এমনকি মানে বড় লোকের বাড়িতে হয়তো তাদের বাড়িতে গরুই রেখে দিয়েছে, কিন্তু অনেক জায়গাতে খাটালে চলে যাওয়া, ওই খাটালে গিয়ে দুধ দোয়া হচ্ছে, সেই দুধ হাতে করে নিয়ে আসা, এটা বাঙালি খাদ্যাভ্যাসের একটা এবং দৈনন্দিন জীবনচর্চার প্রায় অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এবং খুব সাধারণ মানুষের কাছে এবং সমাজে যারা মেহনতি লোক, অত্যন্ত দরিদ্র অবস্থায় তখন থাকতেন, তাদের কাছে দুধ কিন্তু খাঁটি দুধ বা চট করে দুধটা পাওয়া যায় একটা মহার্ঘ বস্তু, তাদের কাছে দুধ প্রায় বিলাসিতার বস্তু ছিল। এখন অন্তত এই যে প্রযুক্তির উন্নতি হওয়ায় মাদার ডেয়ারি কিংবা এইরকম আমুল খেয়াল রাখতে হবে, শুধু আমুলের ভূমিকাতে আমি খুব গর্ববোধ করি ভারতীয় হিসেবে, যে এটা একটা বহু জায়গায় ছড়িয়েছে, যাকে সত্যি ওই মানে সফেদ বিপ্লব বলা যায়। আমুল যেটা দাবিও করেন, সার্থক সেই দাবি। দুধের যোগানটা কিন্তু এখন অনেক পরিব্যাপ্ত এবং আমরা নানা জায়গার থেকে সুলভে দুধটা পাই, পেতেও অসুবিধে হয় না। নানা রকম সমাজের সবাই দিতে পারেন, এবং এই যে মিড ডে মিল স্কুল তুলে চালু হয়েছে, এটার সঙ্গে এই খাবারের ব্যবস্থাটার সঙ্গে ছাত্রছাত্রীদের স্কুলে দীর্ঘক্ষণ থাকুক, চলে যাতে না যায়, এটা একটা বাড়তি আকর্ষণ। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দরিদ্র মানুষের খরচ দিয়ে উঠতে পারেন না, খাবে কি? অন্তত খাবারটা জুটলো পুষ্টিকর, স্বাস্থ্যকর খাবার, তার মধ্যে দুধ একটা। এই বস্তুটা আমুল বা মাদার ডেয়ারির মাধ্যমে নতুন প্রযুক্তি কিন্তু এটা করে দিয়েছে। এটা কিন্তু মানে খাটালের থেকে দুধ প্রত্যেকদিন এনে এই কাজটা করা যাবে না। তারা হয়তো নিশ্চয়ই যারা গোপালন করেন তাদের কাছ থেকে দুধটা সংগ্রহ করছেন, করে তাকে নানাবিধ প্রযুক্তির মাধ্যমে সে দুধের নানা রকমের দুধ তৈরি করে, দুগ্ধজাত খাবার তৈরি করে তার বিপণনটা সর্বভারতে ছড়িয়েছেন। এটার পরিধি এত বড়, এটার এই প্রক্রিয়ার ব্যাপকতা এত বড় যে এত বড় উদ্যোগ না নিলে কিন্তু এটা সর্বভারতে যেতে পারত না। এবং যে কারণে দুধ এখন কিন্তু অনেক সুলভ, দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এবং সমাজের বহু স্তরের মানুষের কাছে পৌঁছচ্ছে, মিড ডে মিলের মধ্যেও যাচ্ছে এবং একটি পুষ্টিকর
খাদ্য মানুষের কাছে বা এইভাবে যেতে পারছে। এটা একটা প্রযুক্তির দিকে, এবং এই প্রযুক্তির অনেক ক্ষেত্রে বিশ্বায়নের মাধ্যমে আমাদের কাছে পৌঁছচ্ছে, এতে আপত্তি নেই। এটা নিশ্চয়ই এক ধরনের আমাদের মানে সুফলই হয়েছে বলে আমি